গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সাদা ঘুড়ি। ওই যে কালো ঘুড়িটা লাট খেয়ে বেড়ে আসছে, তার মানে হচ্ছে ওটা লড়বে। কালো রঙের মাঝখানে একটা লালচে ছোপ, তাতে ঘুড়িটাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। আমার ছাদে রেলিং নেই, বাড়িটা এখনো শেষ হয়নি। এটার নানা জায়গায় বহু কাজ বাকি রয়ে গেছে। অফিস থেকে ধার তুলে একটু একটু করে করছি। যতই করছি ততই কেবল মনে হয় একটা বাড়ি আসলে কখনোই শেষ হয় না। যতই করা যায় ততই বাকি থেকে যায়, অনন্তকাল লেগে যায়। ওই রেলিংহীন ছাদে আমার একগুঁয়ে ছোট ছেলেটা হাবু তার সাদা ঘুড়ি বহু দূরে বাড়িয়ে লাটাই ঘোরাচ্ছে। লড়বে। হাবুর ঘুড়ির দিকে ছোঁ মেরে মেরে সরে যাচ্ছে ভয়ঙ্কর কালো ফাইটার ঘুড়িটা। রেলিংহীন ছাদে দাঁড়িয়ে হাবু পিছু হাঁটছে। বেশিক্ষণ দেখার সময় নেই। ছাদে রেলিং নেই। ভগবান হাবুকে দেখবেন বোধহয়। আমি গরিব মানুষ, ছাদে রেলিং দিতে পারিনি এখনো। ভগবান গরিবকে দেখবেন। এখন আমার সময় নেই। সারা রাত শীতে কষ্ট পেয়েছে আমার দুটো গরু, মশা রক্ত খেয়েছে কত। বাছুরটার পায়ে বাত, পেছনের ঠ্যাং দুটো একটার সঙ্গে আরেকটা লেগে থাকে। আমার দুটো গরুই হারামি। সাদাটার বিয়নোর বালাই নেই, সারা বছর খড় খোলে শ্রাদ্ধ করছে। এবছর ভাবছি আমার শ্বশুরবাড়ির রেশ অভয়গ্রামে পাঠিয়ে দেব। আমার কালোটা প্রায় বছর বিয়ানি, তার বাঁকা শিং, বাঁকা মেজাজ। মাসখানেক আগে আমাকে মাটিতে ফেলে হিঁচড়ে 10 গজ রাস্তা নিয়ে গিয়েছিল। তার ফলে আমাকে টিটেনাসের ইঞ্জেকশন নিতে হয়। কোমরে সেই থেকে একটা ব্যথা বোধহয় পাকাপাকি বাসা নিয়েছে। বুড়ো বয়সের চোট তো। আমার কালোটা প্রায় খোঁটা উপড়ে পালাতে চায়। কোথায় পালাতে চায় কে জানে। সাঁই করে কালো ঘুড়িটা নেমে এলো। ওই হাবু সিঁড়িঘরের দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে খুব জোরে সুতো গোটাচ্ছে। ওর ঘুড়িটা সূর্যের আলোর মধ্যে, তাই ঠিক দেখতে পেলাম না। কালোটা অনেক বেড়ে এসেছে। হাবুর ঘুড়ি পালাচ্ছে। ছাদে রেলিং নেই। ভগবান হাবুকে দেখবেন। বিনাপানি ক্লাবের পশ্চিম কোণে একটা ভাঙা টিউবওয়েল। এই কলটার সঙ্গে আমি রোজ সাদাটাকে বেঁধে রাখি। একটু মাঠ মতন আছে, কিন্তু রাতে ব্যাডমিন্টন খেলা হয় বলে ঘাস মরে মাটি বেরিয়ে গেছে। 2-4খানা ঘাসের মরা ডগা দাঁতের আগায় সারাদিন খোঁটে গরুটা। কালোটাকে বাঁধি দত্তদের জমিতে। জমিটা ছাড়া পড়ে আছে বহু কাল। বাড়ির ভিত গাঁথা হয়েছিল বহুদিন আগে। 4টে ঘর, একটা বারান্দা, পেছন দিকে একটা কুয়া। এই হচ্ছে বাড়িটার ছক। ভিত সেইভাবেই গাঁথা আছে, তার উপর বাড়িটা আর হয়ে ওঠেনি। কুয়োটা মজে এলো। রাজ্যের কুটো কাটা শ্যাওলা আর ব্যাঙের আস্তানা। বাড়ির ভেতর জঙ্গলে ছেয়ে গেছে। বছরে একবার দত্তবাবু এসে দূরে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে দৃশ্যটা দেখে চলে যান দূর এক স্টিমার ঘাটায় তার কেরানিগিরিতে। আমার কালো গরুটা এইখানে চরে। এখানে গাছগাছালির ছায়ায় কিছু ঘাস জন্মায়। গরুটা সারাদিন খায় আর খায় আর খায়। গরুদের কখনো পেট ভরে না। এবার শীতটা পড়েছে খুব। আলু ক্ষেতের মাটি উস্কে দিয়ে বেগুন চারাগুলোর কাছে এসে বসি। বেগুনের বাড় নেই এই বছর, পোকা লেগেছে। ফুলকপির ফুলগুলো কেন জানি ছড়িয়ে গেছে, দুধের মতো সাদা হয়ে জমাট বাঁধেনি। কলার ঝাড়ে কেঁচো লেগেছে। বাগান থেকে আকাশ স্পষ্ট দেখা যায় না, তবু গাছপালার ফাঁকে ফাঁকে এক ঝলক একটা সাদা ঘুড়ি দেখতে পাই। যাক বাবা, এখনো কাটেনি হাবুরটা। কালো ঘুড়িটা কি এখনো ছোঁ মারছে কে জানে। কতকাল ধরে পৃথিবীর রস শুষছে গাছপালা। শুষতে শুষতে মাটি ছিবড়ে হয়ে গেছে।
ছেলেবেলায় যেমন স্বাদ পেতাম তরিতরকারিতে, এখন আর তেমন স্বাদ পাই না। আমার নাকের দোষ কিনা কে জানে, আজকাল শাকপাতায় কেমিক্যাল সারের গন্ধ পাই। পায় আমার গিন্নিও, কেবল ছেলেপুলেরা কিছু টের পায় না। সামনে ছায়া পড়তেই চোখ তুলে দেখি দুজন মানুষ বেড়ার ওধারে দাঁড়িয়ে। কাকে চাইছেন? শ্যামাপদ ঘোষালের বাড়ি কি এটা? আগে আমি। তারা বিনীতভাবে নমস্কার করে। তাদের মধ্যে লম্বাজন বলে, আমরা কলকাতা থেকে আসছি, এই বাড়িতে একটা ঘর খালি আছে শুনলাম। আছে, দেখবেন? দেখি একটু। চাবি আনতে যেতে যেতে একবার মুখ তুলি। হাবু একেবারে রেলিংহীন ছাদের ধারে দাঁড়িয়ে পিছু ফিরে। যদি বেখেয়ালে এক পা পিছু হটে, হাবু সরে যা, সরে যা, পড়ে যাবি। কিন্তু আমি কিছুই বলি না, বললেও হাবু কখনো শোনে না। থাক, যা করবার করুক, ভগবান ওকে দেখবেন। ঘরটা তো ছোটই দেখছি, দক্ষিণটা একেবারে বন্ধ। ভেতরের বারান্দা তো কমন না? হ্যাঁ, বাথরুমও তাই। ইস, রান্নাঘর উঠোনের ওপাশে। জল বলতে পাতকো না? উঠোনে তো রোদ আসে না মনে হয়। জামা কাপড় শুকোবে কোথায়? আর পায়খানা? দুটো, একটা আপনাদের ছেড়ে দেব। ভাড়া বলছেন 50 টাকা। কলকাতা থেকে 10 কিলোমিটার দূরে, রেল স্টেশন থেকে 7-8 মিনিটের হাঁটা পথ, তবু 50 টাকা? ওর মধ্যে কি ইলেকট্রিক চার্জ ধরা আছে? না, ইলেকট্রিক আলাদা, মাসে 10 টাকা ফিক্সড। 10 টাকা? মাত্র 4টে পয়েন্টের জন্য 10 টাকা? গরমকালে পাখা চলবে তো? আমাদের পাখা টাকা নেই। তাহলেও কলকাতার চেয়ে এখানকার ইউনিটের দর দ্বিগুণ। লোক দুজন বিতৃষ্ণ চোখে ঘরটা দেখে, পছন্দ হয় না বোধ হয়। গত 1 বছর ধরে বহু লোক এসে ফিরে গেছে। আমি নিষ্পৃহভাবে তাকিয়ে থাকি। লম্বা লোকটা বলে, আমি এখন যে বাড়িতে আছি সন্তোষপুরে, সেটার ভাড়া 45। দুখানা ঘর, সামনে পেছনে বারান্দা, দক্ষিণের হাওয়া আসে হুড়হুড় করে। তার উপর সেটা কলকাতা, এরকম গ্রামগঞ্জ নয়। ছেড়ে দিচ্ছেন কেন? আমার সামনের বারান্দায় বসে পাড়ার ছোকরারা বোম বাঁধে মশাই। অপেক্ষাকৃত বেঁটে লোকটি লম্বা লোকটির শালা। খুব বিনীত হাসি তার মুখে। সসংকোচে বলে, এই ঘরটায় কে থাকে? চৌকিতে বিছানা দেখছি, আঠার শিশি, পোস্টারের কাগজ, তুলি, রাজনীতির বই, এসব কি ব্যাপার? আমার মেজ ছেলে পটল। পলিটিক্স করে? না, পলিটিক্সের বোঝে কি? এসি পাশ করে বেকার বসে আছে, ওসব করেই সময় কাটায়, ওটা একটা শখ। লম্বা লোকটাকে চিন্তিত দেখায়। এসব এলাকা কেমন, ঝঞ্ঝাট টঞ্ঝাট আছে কিছু? আগে না, খুব নিরিবিলি। কিন্তু খবরের কাগজে যেন দেখেছি এই এলাকাতেও। ও, সে ওই অভয়নগর, বেলাবাগান রিফিউজি এলাকায়। এদিকটায় কিছু নেই। লোক দুজনকে তবু চিন্তিত দেখায়। আমি তাদের কিছু দূর এগিয়ে দিই। বুঝতে পারি তারা আর আসবে না। গত 1 বছর ঘরটা ভাড়া হচ্ছে না। আগের ভাড়াটেরা 30 টাকা দিত, ইলেকট্রিক চার্জ দিত 3 টাকা। তারা ছাড়ার পর আমি ভাড়া বাড়িয়েছি। টাকাটা জমিয়ে বাড়িটাতেই লাগাবো। ভাড়া হচ্ছে না বটে, কিন্তু হবে। কলকাতার গণ্ডগোলটা যদি জোর লেগে যায়, লম্বা লোকটার সামনের বারান্দায় যদি ছোকরাদের বাঁধা বোমা একটাও একদিন ফাটে। হাবু এখন ছাদের মাঝখানে আবার সুতো ছেড়েছে। কালো ঘুড়িটা কোথায়? কেটে গেছে নাকি? না, সুতো গুটিয়ে একটু সরেছে পূব দিকে, কিন্তু লড়বে, এগোচ্ছে। হাবু ছাদের মাঝখানে দাঁত ঠোঁট টিপে হাসছে। বাছুরটা রোদে গা এলিয়ে শুয়ে
পায়ে বাত, ল্যাজের দিকটায় পাতলা গোবরে মাখামাখি। মাথার কাছে একটা কাক বসে মন দিয়ে ওর মুখ দেখছে। কুয়োর পাড়ে হাত ধুচ্ছি, রান্নাঘর থেকে হাবুর মা চেঁচিয়ে বলে, ওরা কি বলে গেল? নেবে না বোধহয়, ভাড়া বেশি। না নিক, তুমি কমিও না, কলকাতা থেকে লোক চলে আসছে এখন। ধরদের বাড়ি কুষ্ঠরোগীর বাড়ি বলে ভাড়া হচ্ছিল না এতদিন, গত শুক্রবারে সেটাও 80 টাকায় ভাড়া হয়েছে। তুমি চেপে বসে থাকো। রোদে দেয়া তোষক বালিশের ওপর তপুর বেড়ালটা ডন মারছে। বেড়ালটাকে তাড়িয়ে রোদে একটু বসি, একটা সিগারেট টানি। আকাশে সাদা কালো ঘুড়ি দুটোই সমানে সমান বেড়েছে, এইবার লাগবে। ছাদে হাবুর পা দাপানোর শব্দ হচ্ছে। ঘুড়ির লড়াইটা কি দেখে যাব? থাকবে, এখন আর সে বয়স নেই। সপ্তাহে এই একটাই তো ছুটির দিন, সময় নষ্ট করা ঠিক না। উঠোনটায় গতবার বর্ষা থেকে জল জমছে, আগে জমত না। একটা মজা পুকুর ছিল পশ্চিমে, সেখানে নাবালে গড়িয়ে নেমে যেত। গত বছর থেকে এক বড়লোক পুকুরটা কিনে উঁচু করে মাটি ফেলেছে, উঁচু ভিতের বাড়ি গাঁথছে। জলটা এখন উল্টো বাগে গড়িয়ে আসে, গরিবের উঠোন ভেসে যায়। কি করব ভেবে পাই না। চিন্তিতভাবে ঘরে আসি। পরশুদিন সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না, অসাবধানে মোমবাতি জ্বেলেছিল তপু। দেয়ালে কালো দাগ, সাবান জলে সেই দাগ তুলি। ক্যালেন্ডারের পেরেক পুঁততে গিয়ে দেয়ালের চলটা উঠিয়েছে পটল। ভুরু কুঁচকে দৃশ্যটা একটু দেখি। দোতলা উঠবে সেই আশায় সিঁড়িঘরটা পোক্ত করা হয়নি। বর্ষার জল সেইখান দিয়ে চুইয়ে এসে নষ্ট করছে ইলেকট্রিকের তার। দাঁড়িয়ে সমস্যাটা একটু ভাবি। ছাদের উপর জমানো আছে লোহার শিক, তাতে জং পড়েছে। বাইরে এক গাড়ি বালি ক্রমে মাটি হয়ে যাচ্ছে। পাথর কুঁচিগুলো ছুঁড়ে ছুঁড়ে নষ্ট করছে পাড়ার ছেলেরা। সারা বাড়ি ঘুরে আমি এইসব দেখি। বাড়িটা শেষ হতে অনন্তকাল লেগে যাবে মনে হয়। কুয়োতলায় মাথায় সাবান দিতে বসেছে তপু, আমার কালো মেয়েটা। গত জ্যৈষ্ঠে 24 পার হয়ে গেল। তপুর বিয়ে হলে আমার 3টে মেয়েই পার হতো, কিন্তু কালো বলে তপুই কেমন আটকে গেছে। গতকাল জিটি রোডে 3টে মরা পড়েছিল। পটল 4 দিন বাড়ি নেই। আমার বেতো বাছুরটা কি বাঁচবে? ফুলকপিগুলো আঁট বাঁধল না, বেগুনে পোকা। ওই লম্বা লোকটা আর আসবে বলে মনে হচ্ছে না। 1 বছর একটা ফালতু ঘর পড়ে আছে। কোমরের ব্যথাটা আঁট হয়ে বসেছে। আমার 2টো গরুই হারামি। ভগবান কি সত্যি হাবুকে দেখবেন? দেখবেন হয়তো, কিন্তু ওই কালো ঘুড়িটা নিশ্চয়ই হাবুর সাদা ঘুড়িটাকে ভোকাট্টা করে দেবে। যদি দোতলাটা তুলতে পারতাম তবে পুরো 1 তলা ভাড়া দিতাম। 150-200 টাকা নিশ্চিন্ত আয়। দক্ষিণ দিকে দোতলায় আমার একটা নিজস্ব ছোট্ট বারান্দা করতাম। রেলিং ঘেঁষে বসাতাম মোরগ ফুলের টব, ঝোলাতাম অর্কিড। ছেলেবেলায় সাহেব বাড়িতে ওরকম বারান্দা দেখে আমার বড় শখ রয়ে গেছে। চাকরির আর মাত্র 8 মাস বাকি, তারপর অখণ্ড অবসর। দক্ষিণের বারান্দায় বসতাম ইজি চেয়ারে, হাতে খবরের কাগজ, মাঝে মাঝে 1 পেয়ালা চা, পায়ের কাছে পড়ে থাকা রোদ। এইসব খুব একটা বেশি কিছু নয়, যে কেউ এইসব চাইতে পারে। একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে চেঁচিয়ে খবর দেয়, মেসোমশাই, আপনাদের কেলে গরু খোঁটা উপড়েছে দেখুন গে। সত্যি তাই। হারামি গরুটা ছাড়া জমি পার হয়ে রেল রাস্তার ঢালু বেয়ে উঠছে। চিৎকার করে ডাকি। গলা শুনে একবার পেছন ফিরে দেখে, তারপর জোর কদমে ভারী শরীর টেনে উঠে পড়ে রেল রাস্তায়। পাথরে কাঠের খোঁটার টকটক শব্দ হয়। আপ ডাউন 2টো লাইন পাশাপাশি। আপ লাইনটা পার হওয়ার চেষ্টা করছে আমার কালো গরু। এইখানে রেল লাইনে গভীর বাঁক।
গাড়ি এলে দূর থেকে ড্রাইভার গরুটাকে দেখতেও পাবে না। হারামির বাচ্চা। আমি ছুটতে থাকি। গরুটা টের পায়। লাইনটা আর পার হওয়ার চেষ্টা না করে লাইন ধরে ছোটে। আমার কোমর ভেঙে আসে। মেরুদণ্ড দিয়ে একটা ছুরির ফলা লকলক করে চমকে ওঠে। ঢাল বেয়ে উঠতে আমার দম বেরিয়ে যায়। পাথর, খোয়া, রেলের স্লিপারে হোঁচট খাই। গরুটা মা বলে ডাকতে থাকে, ছুটতে থাকে। রেল লাইনের গভীর বাঁক এখানে। আমার অবোধ দুধেল গাইটা বুঝতেও পারে না। চনচনে রোদে খালি গায়ে কোমরের সেই ব্যথা নিয়ে আমি প্রাণপণে তাড়া করি। তারপর দাঁড়াই। হঠাৎ মনে হয় ভগবান ওকে দেখবেন। অবাধ্য গরুটাকে যেতে দিয়ে রেল রাস্তা থেকে নামবার আগে আমি সংসারের দৃশ্যটা ভালো করে দেখি। পেছনে বহু দূরে ওই জিটি রোড, যেখানে কাল 3টে মৃতদেহ পড়েছিল। পটল 4 দিন বাড়িতে নেই। ডানধারে রেললাইনের গভীর বাঁক ধরে হেঁটে যাচ্ছে আমার দুধেল গাই। কোথায় সে যাবে কে জানে। সামনে কলা ঝোপের আড়ালে দেখা যাচ্ছে আমার পলেস্তারাহীন অসম্পূর্ণ বাড়িটা। ওটা কোনোদিনই শেষ হবে না। রেলিংহীন ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তারপর দ্রুত সুতো গুটিয়ে নিচ্ছে হাবু। ওই অনেকটা সুতো নিয়ে তার সাদা কাটা ঘুড়ি টাল খেয়ে খেয়ে ভেসে যাচ্ছে। আনন্দে গোত্তা খেয়ে ওপরে উঠে ঘুরপাক খাচ্ছে কালো ঘুড়িটা। কয়েক পলক স্তব্ধতায় দাঁড়িয়ে আমি সংসারের অসম্পূর্ণতাটাকে দেখে নিই। অনুভব করি ব্যর্থতাগুলি। সাদা কাটা ঘুড়িটা আমার মাথার উপর দিয়ে ভেসে যায়। হঠাৎ তড়িৎ স্পর্শের মতো আমার হাত ছোঁয় সুতোর হালকা স্পর্শ, মাঞ্জার কড়া ধার। আমি সংসারের দৃশ্য থেকে মুখ ফেরাতেই নীল আকাশে সাদা হাসিটির মতো দোল খাওয়া ঘুড়িটাকে দেখি। সুতোটা আমার হাত ছুঁয়ে আবার সরে যাচ্ছে। আমার পেছনে রাজ্যের ছেলের পায়ের শব্দ আর চিৎকার শুনি। তারা ঘুড়িটার দিকে ছুটে আসছে। সুতোটা আমার মাথার উপরে দোল খায়। আমি সংসারের সব ভুলে গিয়ে আনন্দে হাসি, লাফ দিয়ে উঠি। সুতোটা সরে যায়। অল্প দূরেই আবার স্থির হয়ে বাতাসে দোল খায়। আমি এগোই, সুতোটা সরে যায়। আমি এগোই, আমি এগোতে থাকি। ক্রমে সংসারের কোলাহল দূরে যায়। নিস্তব্ধ হয়ে যায় পৃথিবী। ঘুড়িটা টলতে টলতে এগোয়। সুতোটা আমার হাতের নাগালে নাগালে থাকে, কিন্তু ধরা দেয় না। ক্রমে আমরা আশ্চর্য এক অচেনা পৃথিবীতে চলে যেতে থাকি। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সাদা ঘুড়ি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।